ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টাডি গাইড। আজ আমাদের আলোচ্য বিষয় দশম শ্রেণীর সম্পাদ্য কোষে দেখি 21-এর পার্ট 3 নিয়ে। এর পূর্বে আমরা পার্ট 1 এবং পার্ট 2 এ 1 থেকে 3 পর্যন্ত যে সমস্যাগুলি আছে সেগুলোর সমাধান করেছি। এছাড়াও এই মধ্য সমানুপাত নির্ণয় নিয়ে এর পূর্বে আমরা আরো বিভিন্ন ক্লাস করিয়েছি। এই মধ্য সমানুপাতের 3টি পার্ট আছে। একটি হচ্ছে দুটি রেখার মধ্য সমানুপাত কিংবা বর্গমূল নির্ণয়। আর একটি আছে যে একটি আয়তক্ষেত্র ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন, কিংবা 3 নম্বর যেটা আছে সেটা হচ্ছে ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র অঙ্কন। তাহলে এই ক্ষেত্রে আমাদের এই মধ্য সমানুপাতের 3টি অংশ আমাদের শিখতে হবে। এর পূর্বেই আমরা অন্তবৃত্ত, পরিবৃত্ত এবং স্পর্শক এই 3টি সম্পাদ্য নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। কোর্সে দেখি যে সমস্যাগুলি আছে সেগুলিও আলোচনা করেছি। প্লেলিস্টের লিঙ্ক তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে, চাইলে সেখান থেকেও দেখতে পারো। পার্ট 3তে আমরা 4-এর দাগের যে সমস্যাগুলি আছে সেগুলি আলোচনা করব। দেখো, এখানে বলেছে যে নিম্নলিখিত দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট আয়তক্ষেত্রগুলির সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রগুলি অঙ্কন করো। তাহলে এখানে প্রথমত আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই দুটি বাহু দেওয়া আছে, দুটি বাহু দিয়ে প্রথমে একটা আয়তক্ষেত্র অঙ্কন করতে হবে। তারপর এই আয়তক্ষেত্র অঙ্কন করার পর এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্র আমাদেরকে অঙ্কন করতে হবে। তাহলে এই 8 সেমি এবং 6 সেমি এই দুটো বাহুর যে মধ্য সমানুপাত, যে মধ্য সমানুপাতটি বেরোবে সেটা দিয়ে আমরা বর্গক্ষেত্র অঙ্কন করব। তাহলে প্রথমে 8 সেমি এবং 6 সেমি দুটোই বাহু আমরা দেখো এঁকে নিয়েছি। 4-এর দাগের এক একটা, 4-এর দাগের এক একটা, ঠিক আছে। পার্ট 3, পেজ নম্বর 283। তাহলে প্রথমেই আমাদের যে কোনো একটা বাহু নিতে হবে। প্রথম কাজ হচ্ছে যে আমরা যে কোনো একটা বাহু নেব। তাহলে প্রথমেই আমরা দেখো যে কোনো একটা বাহু নিলাম। এই যে কোনো বাহু নিয়ে প্রথম কাজ হবে আমাদের একটা 90 ডিগ্রি কোণ অঙ্কন করা। প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে একটা 90 ডিগ্রি কোণ অঙ্কন করব। ওই একই বৃত্তচাপ নিয়ে আমরা আমরা 90 ডিগ্রি কোণ অঙ্কন করব। ওই একই বৃত্তচাপ যদি আমরা না নিই তাহলে কিন্তু এই 90 ডিগ্রি কোণ আঁকা হবে না। তাই বলছি বৃত্তচাপটা যেন আঁকার সময় কোনোভাবেই যেন, কোনো ক্রমেই যেন এটা সরে না যায় বা নড়ে না যায়। তাহলে দেখো, আমরা 90 ডিগ্রি কোণটা আঁকার পরেই 90 ডিগ্রি কোণটা আঁকলাম। এরপর যেটা বড় বাহু আছে অর্থাৎ 8 সেমি, 8 সেমিটা পরিমাপ করে নিলাম। 8 সেমি পরিমাপ করে আমরা প্রথমে কেটে নিলাম। তার নাম দিলাম আমরা, এখানে কোনো নাম দেইনি, আমি দিলাম AB, ঠিক আছে। তারপর আমরা যে 6 সেমি যে বাহুটা বলেছে সেটাকে পরিমাপ করব, ঠিক আছে। 6 সেমিটা মাপ নেওয়ার পর আমরা এ এবং বি বিন্দু থেকে দুটো বৃত্তচাপ আমরা নিয়ে নিলাম। এরপর যেটা 8 সেমি যে বাহুটা ছিল সেই বাহুটার সমান করে, যেহেতু আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলি কি, বিপরীত বাহুগুলি সমান, তাহলে আমরা এই বাহুগুলি যে জায়গাতে পরস্পর ছেদ করছে বৃত্তচাপগুলি সেগুলি আমরা যোগ করে নেব, ঠিক আছে। এবার যোগ করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই যে যোগ করছি তার মানে যোগ করার জন্য যে বাহুগুলো সেগুলো কিন্তু বড় করে টানবো, ঠিক আছে। তারপর আমরা আয়তক্ষেত্রের যে চাপ দুটি আছে সেটা থেকে আয়তক্ষেত্রটা অঙ্কন করলাম। এখানে আয়তক্ষেত্র অঙ্কন করার সময় আবারও যেটা করতে হবে যেন কোনোভাবেই ভুল না হয়, পরবর্তীতে এই রেখাটা অঙ্কন করতে গেলে হয়তো ওই রেখা থেকে সরে যেতে পারে, তাই একবারে এই রেখাটা অঙ্কন করে নেবে। তাহলে আয়তক্ষেত্রের আমরা এটা ধরলাম ABC এবং ডি, ABCD, ঠিক আছে, একটা আয়তক্ষেত্র অঙ্কন হলো। এরপর আমরা যে 6 সেমি, দেখো 6 সেমি, 6 এবং 8-এর সমদ্বিখণ্ড করতে হবে তো, তাহলে 6 সেমি যেটা নিয়েছিলাম সেইটার পরিমাপ করলাম, পরিমাপ করে সেটা আবার কেটে নিলাম, ঠিক আছে। তাহলে 6 আর 8 এই দুটো বাহুর আমরা অর্ধেকের বেশি নিয়ে বৃত্তচাপ অঙ্কন করব। অর্ধেকের বেশি নিয়ে বৃত্তচাপ অঙ্কন করছি দুটো বিন্দু থেকে, বৃত্তচাপ অঙ্কন করলাম। এরপর আমরা কি করব, এই দুটোকে সংযোগ করব। এই দুটোকে সংযোগ করে নিই।
দেখো এবার আমরা যখন আমরা এটা সমদ্বিখণ্ডক করলাম, এখানে রেখাটা একটু সরে গিয়েছিল, তারপর এই যেটা বোঝাই যাবে। দেখো এই দিকটা একটু কম গ্যাপ আছে, এই দিকটা বেশি গ্যাপ আছে, এটা একই সমান হওয়া দরকার ছিল। মধ্য বিন্দুটা যখনই আমরা মানে সমদ্বিখণ্ডক করে দিলাম, সমদ্বিখণ্ডক করার পর মধ্যবিন্দুটা বসিয়ে আমরা দুই দিকে দেখে নেবো, ঠিক আছে? দুই দিকে দেখে নেবো, দুই দিকে দেখে নিলাম। এবার আমরা অর্ধবৃত্তটাকে অঙ্কন করলাম। যখন অর্ধবৃত্তটা অঙ্কন করলাম, সেই মাপটা আমরা নিয়ে নেব, ঠিক আছে? যেখানে ছেদ করেছে সেখানে মাপটা নিয়ে নিলাম। তারপর সব দিক থেকে, প্রতিটি দিক থেকে আমি কি করলাম, বৃত্তচাপগুলো কেটে নিলাম। মানে যে যে অংশ বৃত্তচাপগুলি ছিল, দেখো অংশগুলো কেটে নিলাম। এবার আমরা কি করব, এগুলোকে যোগ করব। তাহলে আমার এই বিন্দুর সঙ্গে যেখানে পরস্পর ছেদ করছে সেই বিন্দুটাকে যোগ করলাম। এখানেও আমার দুটো বিন্দুকে যোগ করলাম। তাহলে এটা কি ছিল, নাম দিয়েছিলাম আমরা ABC, নাম দেবো EF এবং G। এবার এটা কাছাকাছি 7 মানে 6.9, দেখো 6.9 হচ্ছে। তাহলে মধ্য সমানুপাতটি একদম ঠিকই আছে। ঠিক আছে, এটার নাম দিয়ে দেবো আমরা X পর্যন্ত বাহু অঙ্কন করেছিলাম, এটার নাম দিয়ে দিলাম PQ, সমদ্বিখণ্ডন করেছে, এখানে নাম দিয়ে দিলাম O। ঠিক আছে, তাহলে আমরা লিখবো অতএব 8 সেমি ও 6 সেমি বাহু বিশিষ্ট ABCD আয়তক্ষেত্র অঙ্কন করলাম এবং ABCD আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট CEFG বর্গক্ষেত্র অঙ্কন করলাম। বা আমরা যদি আমাদেরকে বলতে পারি যে বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য, তাহলে বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য হবে 6.9, ক্ষেত্রফল বিশিষ্ট 6.9 সেমি বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন করলাম। ঠিক আছে, বর্গক্ষেত্রের প্রতিটি বাহু যদি আমাদের বের করতে পারি, লিখবো যে বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 6.9 সেমি। তাহলে দেখো আমার যে সম্পাদ্যটা বলেছিল, অর্থাৎ সম্পাদ্যটা কি বলেছিল, দুটো বাহু দেওয়া আছে, দুটো বাহু কি কি দেওয়া আছে, 6 সেমি এবং 8 সেমি। এই দুটি বাহু দিয়ে প্রথমে একটা আয়তক্ষেত্র আমি অঙ্কন করলাম। আয়তক্ষেত্র অঙ্কন করতে গেলে আমার কি করতে হবে, 90 ডিগ্রি কোণ আমাকে অঙ্কন করতেই হচ্ছে। 90 ডিগ্রি কোণ যখনই অঙ্কন হয়ে গেল, তখন এখানে আয়তক্ষেত্রটা আমরা কি বিপরীত বাহুগুলি সমান, দুই বাহুগুলি সমান নিয়ে একটা আয়তক্ষেত্র অঙ্কন করলাম। সেই দ্বিতীয় যে বাহুটা আছে সেই বাহুটা সমান নিয়ে আমি কি করেছি, এদিকে যে বর্ধিত অংশ আছে সিডি এর, সেটাকে কেটে নিয়েছি। কাটার পর এখানে 8 এবং 6 দুটো আমি বাহু পেয়ে গেছি। দুটো বাহুর অর্ধেকের বেশি বৃত্তচাপ নিয়ে আমি সমদ্বিখণ্ড করলাম। সমদ্বিখণ্ড করার ফলে আমরা যে মধ্য সমানুপাতটি পেলাম, অর্থাৎ সিজি, এখানে সিজি মধ্য সমানুপাতটা পেয়েছি, সেটা নিয়ে আমরা একই মাপ দিয়ে চারিদিকে বৃত্তচাপ অঙ্কন করলাম এবং সেই চাপগুলিকে যোগ করলাম। তাহলে কি হয়েছে, আমার বর্গক্ষেত্রটা অঙ্কন হয়ে গেছে। তাহলে এখানে কি হলো, আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র অঙ্কন হয়ে গেছে এবং বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য হতো 6.9 সেমি। এরপর দেখো এই রকমই, অর্থাৎ এই একের মতো 2 আছে 4 এবং 6। ঠিক আছে, 4 এবং 6 দুটি বাহু অঙ্কন করতে হবে, দুটি বাহু দিয়ে একটা আয়তক্ষেত্র অঙ্কন এবং সেই আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন। 3-এর তাই এবং 4-এরও তাই, অর্থাৎ এখানে এই 4টি কিন্তু একই ধরনের, নিয়ম একই। তাহলে তোমরা, আমি একটা করে দিলাম, তোমরা এই 3টেও প্র্যাকটিস করবে। তারপর যদি বুঝতে না পারো বা কোথাও যদি তোমাদের অসুবিধা হয়, অবশ্যই আমাদেরকে জানাবে। তখন আমরা তোমাদের এই 3টি সমস্যার সমাধান করে দেবো যদি সমস্যা হয়। কারণ
ক্লাসগুলি বিনা কারণে দীর্ঘায়িত করে লাভ নেই। প্রত্যেকটা টপিক আলোচনা করাটাই হচ্ছে মেন। যদি আমি একটা একই রকম জিনিস দিয়ে অনেকক্ষণ সময় লাগাই তাহলে তোমাদেরই সময়ের অপচয় হবে। বারবার বলছি আমি একটা করে দিলাম, তোমরা 2, 3 এবং 4 এগুলির করবে এবং তোমরা একটা কাজ করবে, এগুলি যখন করবে বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত করে হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। দেখবে 4-এর 2 নিয়ে লিখবে যে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত হলো, কিংবা 3-এর কিংবা 4-এর। আশা করব 3টেই তোমরা প্র্যাকটিস করবে। এরপর আমরা 5-এর দাগে চলে যাব। দেখো 5-এর দাগে কি বলেছে, ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজগুলির সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রগুলি অঙ্কন করি। তাহলে প্রথমে ত্রিভুজ থেকে প্রথমে কি করতে হবে, ত্রিভুজ থেকে প্রথমে আমার একটা চতুর্ভুজ অঙ্কন করে নিতে হবে। তারপর চতুর্ভুজ থেকে আমরা কি করব, চতুর্ভুজ মানে আয়তক্ষেত্র অঙ্কন হবে, সেই আয়তক্ষেত্র থেকে আমরা আবার বর্গক্ষেত্র অঙ্কন করবো। এর পূর্বে আমরা এই সকল বিষয় নিয়ে কিন্তু আলোচনা করেছি, ঠিক আছে? তখন আমরা এই বিভিন্ন বিষয়ের যে ত্রিভুজের সমান ক্ষেত্রফলিষ্ট বর্গক্ষেত্র এই ধরনের দেখবে হেডিং দেওয়া একটা ক্লাস আছে, সেখানে তোমরা গিয়ে মেন কনসেপ্টটা কি সেটা প্রথমে জানতে হবে, তারপর এই সমস্যার সমাধানগুলো দেখবে তোমরা নিজেই করতে পারছো। তাহলে এখানে বলেছে 3টি বাহুর দৈর্ঘ্য কত বলে দিয়েছে, 10 সেমি, 7 সেমি এবং 5 সেমি। তার মানে এটা বিষমবাহু ত্রিভুজ। 2 এর ক্ষেত্রে কি বলেছে, দেখো ভূমি বলে দিয়েছে সমদ্বিবাহু ত্রিভুজ, ঠিক আছে? সমান প্রত্যেকটি হচ্ছে 5 সেমি করে, তাহলে ভূমিটা 7 সেমি আর একটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, প্রত্যেকটা বাহু 6 সেমি। তাহলে এই 3 ধরনের ত্রিভুজ কিন্তু অঙ্কন করে আমাদের কি করতে হচ্ছে, তার প্রথমে চতুর্ভুজ, চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র অঙ্কন করতে হচ্ছে। তাহলে আমরা 5-এর 1-এরটা প্রথমে করি। দেখো 5-এর 1 বাহুগুলো বলে দিয়েছে 10, 7 এবং 5। তাহলে প্রথমেই 10 সেমি, 10 সেমি হলো, তারপর হচ্ছে 7 সেমি, শেষেরটা হচ্ছে 5 সেমি, ঠিক আছে? 10, 7 এবং 5 লিখে দিই। এটা হচ্ছে 10 সেমি। যদি কোনো বাহুর কোনো নাম দিয়ে দেই তোমরা সেই নাম দিয়েই কিন্তু এগুলো লিখবে। এটা হচ্ছে 5 সেমি, ঠিক আছে? 3টি বাহু অঙ্কন করে নিলাম। এরপর প্রথম কাজ হবে আমার যে কোনো একটা বাহু অঙ্কন করা, ঠিক আছে? তাহলে প্রথম কাজ হচ্ছে যে কোনো একটা বাহুকে অঙ্কন করে নেওয়া। তাহলে যে কোনো বাহু একটা অঙ্কন করে নিলাম, ঠিক আছে? যে কোনো বাহু অঙ্কন করে প্রথমেই নাম যেহেতু বলা নেই, বড় বাহুটাকে আমি নিয়ে নিচ্ছি, ঠিক আছে? বড় বাহুটাকে ভূমি করব। তাহলে বাম প্রান্তর যে প্রান্ত বিন্দুটা আছে এখান থেকে নিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম। নাম যেহেতু কিছু বলা নেই আমি নাম দিলাম এ বি। এটা ধরলাম এক্স পর্যন্ত রেখাটা ছিল। এরপর আমরা 7 সেমি যে রেখাটা আছে 7 সেমি রেখাটার পরিমাপ করলাম এবং সেটাও আমরা এ বিন্দু থেকে বৃত্তচাপ কেটে নিলাম। এরপর হচ্ছে 5 সেমি, এরপর হচ্ছে 5 সেমি রেখাটি নিলাম। 5 সেমি রেখাটি নিয়ে আমরা বি বিন্দু থেকে কেটে নিলাম। তাহলে আমরা কি করব, এরপর আমরা এই বিন্দুগুলোকে যোগ করব। একটা হচ্ছে পরস্পর যে বৃত্তচাপ দুটি ছেদ করেছে সেটাকে আমরা যোগ করব। তাহলে দেখো এটা টেনে নিলাম, এখান থেকে আমরা তাহলে এখানে আমার ত্রিভুজটা অঙ্কন হয়ে গেছে। এটার নাম দিয়ে দিলাম সি, এটার নাম দিয়ে দিলাম সি। এরপর আমার ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট কি করতে হবে, একটা প্রথমে বর্গক্ষেত্র চতুর্ভুজ অঙ্কন করতে হবে। তাহলে এটার নিয়ম হচ্ছে অর্ধেকের বেশি বৃত্তচাপ নেব, দুই দিকেই এই একই বৃত্তচাপে কাটবো, ঠিক আছে? কাটার পর আমরা সমদ্বিখণ্ডকটা প্রথমেই করে নেব, ঠিক আছে? ভূমির সমদ্বিখণ্ডকটা হচ্ছে সমদ্বিখণ্ডক হয়ে গেল। এবার সমদ্বিখণ্ডক হলে এই যে শীর্ষ বিন্দুটা আছে এটার সঙ্গে আমি ডটেড লাইন টেনে নেব, কারণ আমি এই বৃত্তচাপটা নেব, এই মাপের একটা বৃত্তচাপ নেব। দেখো এটা পরিমাপ করেছি,
এরপর এটা পরিমাপ করে কোন বিন্দু থেকে, নিচের বিন্দু থেকে। সবসময় খেয়াল রাখবে এটা ডান দিক বাঁ দিক দুদিকেই করতে পারো, বর্গক্ষেত্রে যেহেতু ডান দিকে করবো তার জন্য আমি বাম দিকে করলাম। তাহলে কি করলাম, এই যে বৃত্তচাপটা নিলাম এই মাপের, সেটাকে আমি এখান থেকে বসে কেটে নেব। অর্থাৎ যে ভূমির সমদ্বিখণ্ড করলাম, সমদ্বিখণ্ড করার ফলে শীর্ষবিন্দু থেকে যেটা মধ্যবিন্দু সেটার সংযোগ করে একটা বৃত্তচাপ এই বিন্দু থেকে নিয়ে নিলাম। এরপর আমরা নিচের অংশটা অর্থাৎ যেটা সমদ্বিখণ্ড করেছি সেটার অংশটা নিলাম, তারপর শীর্ষবিন্দু থেকে বসিয়ে এটাও কেটে নিলাম। এরপর আমরা যেটা পরস্পর ছেদ করলো সেই বিন্দুতে সংযোগ করব। দেখো এটা পরস্পর ছেদ করেছে, তাহলে এই অংশটা আমি সংযোগ করলাম। ঠিক আছে, তাহলে এটা সংযোগ করার ফলে আমার তো এখানে কি বলেছে, কোনো কোণের মান নেই, কারণ এটা বর্গক্ষেত্র, এই সরি আয়তক্ষেত্র। তাহলে আয়তক্ষেত্রের একটি কোণ কি, সমকোণ। তাহলে যখন আমি এটা লম্ব সমদ্বিখণ্ড করেছি তার মানে এই কোণটা কি 90 ডিগ্রি হয়ে গেছে। তাহলে শুধুমাত্র এই পরিমাপটা নেওয়ার পর যেখানে এটা ছেদ করেছে সেখানে কেটে নিলাম, এবং এই যে অংশটা এটা আমি এটা আমি একটা চতুর্ভুজ অঙ্কন করলাম। এটার নাম দিলাম ধরে নাও বি ই এফ, এটার নাম হচ্ছে পি কিউ। ঠিক আছে, তাহলে এটার নাম একটা দিয়ে দিলাম যে এম এম এন। ঠিক আছে, এম এন দেখা। এরপর চতুর্ভুজের এই অংশটার মাপ আমরা জানি ইডি। এবার আমরা বিবি বা বিডি কেও পরিমাপ করব। পরিমাপ করার পর সমান করে অংশ কেটে নিলাম। ঠিক আছে, যখন আমি কেটে নিলাম এটার নাম দিয়ে দিলাম জি। তাহলে ডি জি, এই ডিজি এবং এখান থেকে ই থেকে জি পর্যন্ত, যেহেতু দেখো প্রথম আমরা কি করছি, 9-এর সম্পাদ্য যদি দেখো তাহলে ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট চতুর্ভুজ আছে। তাহলে প্রথম কাজ হচ্ছে ত্রিভুজটাকে সেই যেমনই ত্রিভুজ হোক, বিষমবাহু ত্রিভুজ হোক, সমবাহু ত্রিভুজ হোক বা সমদ্বিবাহু ত্রিভুজ হোক, প্রথমে ত্রিভুজটাকে অঙ্কন করে নেওয়া। ত্রিভুজটা অঙ্কন করার পর যে ভূমিটা থাকবে তার সমদ্বিখণ্ডক করা, সমদ্বিখণ্ডকের সঙ্গে শীর্ষবিন্দুর সংযোগ করে একটা চাপ নিয়ে সেটা আমরা একটা বিন্দু থেকে বৃত্তচাপটা কেটে নিচ্ছি, এবং নিচের অংশটা মাপ করে উপরের শীর্ষবিন্দু থেকে কেটে নিচ্ছি। এর ফলে একটা কি, একটা আমরা সমান্তরাল রেখা পেলাম। কার সঙ্গে, এই এ এক্স এর সঙ্গে সমান্তরাল রেখা এম এন। এটার ফলে আমার যেহেতু চতুর্ভুজ, এবং চতুর্ভুজটা কি হচ্ছে, আয়তক্ষেত্র কিংবা বর্গক্ষেত্র সাথে আয়তক্ষেত্র যেহেতু, তাই এই যে 90 ডিগ্রি কোণটা আমার আছে সমদ্বিখণ্ড করার ফলে 90 ডিগ্রি কোণ, 90 ডিগ্রি কোণটা থাকার ফলে আমি শুধু এই মাপটা এফ বি এর মাপ নিয়ে ইডি অংশ কেটে নিলাম। এর ফলে চতুর্ভুজ কি দাঁড়ালো, এফ বি ডি ই এফ, বিডি ই এফ একটা চতুর্ভুজ অঙ্কন করে নিলাম। এরপর বিডি এর সমান করে আমরা ডিজি অংশ কেটে নিলাম। এরপর অর্ধেকের বেশি বৃত্তচাপ নিয়ে ইজি ইজি যে অংশ অর্ধেকের বেশি বৃত্তচাপ নিয়ে আমরা উপর নিচে দুই দিকেই সমদ্বিখণ্ডন করব। সমদ্বিখণ্ডক করে নিলাম। এরপর আমরা এই সমদ্বিখণ্ডকটাকে যোগ করবো। এখানেও দেখো সমদ্বিখণ্ডক কি করতে হচ্ছে। ঠিক আছে, এখানেও একটা সমদ্বিখণ্ড করলাম, সমদ্বিখণ্ড করে নিলাম। তাহলে সমদ্বিখণ্ড করার ফলে এই ই জি এর মধ্যবিন্দুটা পেয়ে গেছি। তাহলে মধ্যবিন্দুটা যখনই আমরা পেয়ে গেলাম তখন আমরা একবার এই অংশটা, ঠিক আছে, এবং এইদিকে জি এর অংশটা দুটোকেই আমরা মাপটা একবার করে নিই। মাপ করে নেওয়ার পর অর্ধবৃত্তটাকে অঙ্কন করে দিলাম। অর্ধবৃত্তটা যখনই অঙ্কন করলাম, অর্ধবৃত্তটা এই যে বি ডি এর বর্ধিতাংশ, বিডি এর বর্ধিতাংশ একটা জায়গাতে ছেদ করেছে। ঠিক আছে, এটার নাম দিয়ে দিলাম ধরে নাও আর এস। কোথায় ছেদ করেছে, এটা তো ডি ছিল, ঠিক আছে, ডি, কিন্তু এটার নাম আমি দিয়ে দিলাম ধরে নাও পি কিউ, এখানে নাম দিয়ে দিলাম ও। এটা এক জায়গাতে ছেদ করলো। এরপর আমরা এটার পরিমাপ করব। এই ডি ডি থেকে যেখানে ছেদ করেছে এটার আমরা পরিমাপটা করে নিলাম। ঠিক আছে, পরিমাপটা যখনই আমরা করলাম
এর ফলে দেখো সব দিক থেকে বর্গক্ষেত্র মানে মাপগুলো কি হবে, একই মাপ হবে। সব দিক থেকে বসিয়ে বৃত্তচাপগুলো কেটে নিলাম। এরপর বৃত্তচাপগুলো যেখানে ছেদ করলো সেগুলোকে আমরা কি করব, সংযোগ করব। তাহলে এই অংশটা দেখো, তোমরা যখন অঙ্কন করবে, বারবার বলছো এই অঙ্কন পদ্ধতিগুলো পরপর যদি তোমরা যদি 9-এর সম্পাদ্যটি করেছো তাহলে দেখবে খুবই সহজ লাগবে। যদি 9-এর সম্পাদ্যের সময় 9-এ ফাঁকি মেরেছো, ভালো করে শিখোনি, তাহলে কিন্তু এখন প্রথমে তা শিখতে হবে। ঠিক আছে, তাহলে এই অংশটার নাম আমি জি দিয়েছিলাম, তাহলে এখানে কত আছে ডি। ঠিক আছে, ডি, এখানে নাম দিলাম আমি এইচ আই জে। ঠিক আছে, তাহলে এই ডি জে এর সমান করে আমরা ডি এইচ এবং জে আই দুটি অংশকে নিলাম, সবগুলোর যে বৃত্তচাপ সেগুলোকে আমি যোগ করলাম। তাহলে আমার এখানে হলো কি, এখানে হলো যে একটি 10 সেমি, 10 সেমি, 7 সেমি ও 5 সেমি বাহু বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন করলাম। ত্রিভুজ এবিসি অঙ্কন করলাম, এবিসি অঙ্কন করলাম। ত্রিভুজ এ বি সি এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট বি বি ডি ই এফ চতুর্ভুজ, চতুর্ভুজ অঙ্কন করলাম। ওই চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ডি এইচ আই জে বর্গক্ষেত্র অঙ্কন করলাম। ঠিক আছে, তাহলে প্রথমে ত্রিভুজের সমান চতুর্ভুজ, তারপরে চতুর্ভুজ সমান বর্গক্ষেত্র অঙ্কন করলাম। তাহলে আমরা বলতে পারি যে অতএব ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল ইকুয়াল টু বর্গক্ষেত্র ডি এইচ আই আই জে, আই জে এর ক্ষেত্রফল সমান। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে অঙ্কন করলাম, তারপর দুটোর অ্যান্সারও কিন্তু লিখলাম। তোমাদের অঙ্কন পদ্ধতি লেখার প্রয়োজন হয় না, অঙ্কন চিহ্ন দিলেই হয়। এবার যে বাহুগুলো ছিল সেই বাহুর যদি বলে বর্গক্ষেত্রের বাহুটির দৈর্ঘ্য কত, তাহলে বর্গক্ষেত্রের বাহুটির দৈর্ঘ্য পরিমাপ করতে গেলে আমার এখানে পরিমাপ করতে হবে 4.2 এরকম হচ্ছে। ঠিক আছে, তাহলে প্রথমেই হচ্ছে আমরা একটা ত্রিভুজ, ত্রিভুজ থেকে চতুর্ভুজ, চতুর্ভুজ থেকে বর্গক্ষেত্র। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা ক্ষেত্রেই প্রত্যেকটা একটা নিয়ম আছে এবং সেই নিয়ম মেনে যদি আমরা প্র্যাকটিস করি তাহলে দেখবে প্রত্যেকটা সম্পাদ্য তোমরা খুব সহজেই পারছো। এবার বলি, এখানে আরো দুটো সমস্যা তোমাদের করতে দিয়েছে। এই দুটো সমস্যার ক্ষেত্রে তোমরা নিয়মটা একই, শুধুমাত্র ত্রিভুজগুলো কিভাবে অঙ্কন করবে। দেখো সমদ্বিবাহু ত্রিভুজ দিয়ে আছে কত, 7 এবং প্রতিটি সমান বাহু হচ্ছে 5। তাহলে প্রথমে 7 সেমি এবং 5 সেমি নিয়ে নিলে, তারপর যে কোনো একটা বাহু নিলে। ঠিক আছে, যে কোনো একটা বাহু নিলে, শুধু ত্রিভুজ আঁকাটা দেখাচ্ছি। এরপর যেটা 7 সেমি সেটাকে এই বৃত্তচাপ নিয়ে কেটে নিলে, কেটে নেওয়ার পর 5 সেমিটা মাপ নিলে, এখান থেকে কাটলে এখান থেকেও কাটলে, এর ফলে এটা যোগ হলো। তাহলে কি হলো, সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে গেল। তারপর যা নিয়ম তাই, অর্ধেকের বেশি বৃত্তচাপ নিয়ে সমদ্বিখণ্ডিত করলে, সমদ্বিখণ্ডিত যখনই হলো তখন এখান থেকে শীর্ষবিন্দু যদি শীর্ষবিন্দু যায় তাহলে এটা পরিমাপ, এটা মাপ নিয়ে
আমরা প্রথমে কি করব, এটার মাপ নিয়ে এখান থেকে একটা বৃত্তচাপ, নিচের মাপ নিয়ে উপর থেকে একটা বৃত্তচাপ, সমান্তরাল সরলরেখা হয়ে গেল। সমান্তরাল সরলরেখা যখনই হলো, যদি এই বিন্দুতে ক্রস করে তাহলে এই পরিমাপটা নিয়ে শুধুমাত্র এটাকে যোগ করে দেওয়া, দুটোকে যোগ করে দিলাম। তাহলে এই পরিমাপটা নিয়ে এখানে কাটবো, এই অর্ধেকের বেশি বৃত্তচাপ নিয়ে সমদ্বিখণ্ডক করব, অর্ধবৃত্ত পরিমাপ করবো। অর্ধবৃত্ত পরিমাপ হলে এই যে রেখাটা অর্থাৎ চতুর্ভুজের যে রেখাটা সেইটা পরিমাপ করে আমরা সব দিকেই কেটে দেবো। এর ফলে আমাদের ত্রিভুজের সমান বর্গক্ষেত্র এখানে অঙ্কন হবে। তাহলে ত্রিভুজটা আঁকতে পারলে আমরা ওটাও পারবো। সমত্রিভুজ তো জানো, একটা 6 সেমি বাহু, যে কোনো একটা বাহু নিলাম, বাহু নিয়ে ওই 6 সেমির বৃত্তচাপ নিয়ে সব দিকেই কেটে দেবো। ঠিক আছে, তাহলে আমার একটা সমত্রিভুজ উৎপন্ন হলো। সমত্রিভুজ উৎপন্ন হলে কি এর সমদ্বিখণ্ডক করব, দেখবে এই বরাবরই যাবে। ঠিক আছে, তাহলে এটার পরিমাপ এখান থেকে পরিমাপ নিয়ে কাটবো, এটাও পরিমাপ নিয়ে 6 সেমি দিয়ে কাটবো, সমান্তরাল রেখা। তাহলে এর ফলে সমান্তরাল রেখাটার ফলে আমরা কি পাবো, এই যে পরিমাপটা নিয়ে এখানে কেটে দেবো, এরপর এটাকে যোগ করব। যোগ করার ফলে এই যে অংশটা সেটা এখান থেকে বসিয়ে কাটবো। যখনই সমদ্বিখণ্ডিত করব একটা বিন্দুতে ক্রস করবে, সেখান থেকে এটা আমরা অর্ধবৃত্ত অঙ্কন করব। অর্ধবৃত্তটা যেখানে ছেদ করবে, যেখানে এই অর্ধবৃত্তটা ছেদ করছে এই চতুর্ভুজের বাহুটাকে, অর্থাৎ প্রত্যেকটা কোণ তো 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এইটা মাপ নিয়ে আমি সব দিকেই কেটে দেবো। এর ফলেও একটা বর্গক্ষেত্র অঙ্কন হবে। ত্রিভুজের সমান বর্গক্ষেত্র। প্রত্যেকটা ক্ষেত্রে শুধু ত্রিভুজ আঁকাটা জানলে অবশ্যই আমরা প্রত্যেকটি সম্পাদ্য এখানে পারবো। এবার ত্রিভুজ আঁকাটা জানলে আমরা 5-এর দাগের 1, 2, 3 তিনটেই পারবো। যদি তোমাদের সমস্যা হয় কোথাও, বা যদি না পারো, মনে হয় যে এটা পারবো না, অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে সেটার ক্লাস অবশ্যই আমরা করাবো। তোমাদের প্রত্যেকটা অঙ্কের সমস্যার সমাধান আমরা করাচ্ছি। তোমাদের সমস্যা হলে অবশ্যই আমাদেরকে জানাবে, সেটার সমাধান আমরা করবই করব। এবং যদি মনে হয় যে এছাড়াও কোনো রেফারেন্স বই থেকে কোনো সম্পাদ্য করতে গেলে পারছো না, অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে। আর বারবার বলছি, যেগুলোই করবে এখানে দেখলে, দেখার পর বইটা খুলো, বই খুলে প্র্যাকটিস করো, না পারলে আবার দেখো, আবার প্র্যাকটিস করো। প্র্যাকটিসই তোমাকে পারফেক্ট করবে, প্র্যাকটিসই তোমাকে পারফেক্ট করবে। এবার যদি তুমি প্র্যাকটিস না করো, দেখে নিলে, ইউটিউব তো দেখে নিলে আর দেখে নিলে, মনে হয় খুবই সহজ, করলে না তাহলে কিন্তু ভুলে যাবে। ঠিক আছে, তাহলে আমরা দুটো পদ্ধতি নিয়েই আলোচনা করলাম। এই আলোচনা যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাও, আর যদি সমস্যা হয় সেটাও জানাবে। আর পরবর্তী কোন ক্লাসগুলি করলে তোমাদের সুবিধা হবে সেটাও অবশ্যই আমাদেরকে সাজেশন দেবে, যে এই ক্লাসগুলি আমাদের করা প্রয়োজন আছে। আমরা এছাড়াও দেখবে তোমাদের ত্রিকোণমিতি, পরিমিতি, উপপাদ্য, প্রয়োগ, পাটিগণিত, বীজগণিত প্রত্যেকটা অধ্যায় নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। সেই আলোচনা যদি তোমরা দেখতে হয় অবশ্যই প্লেলিস্টের লিঙ্ক তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে, চাইলে সেখান থেকে প্রত্যেকটা ক্লাস তোমরা দেখতে পারো। আজ এই পর্যন্তই, পরবর্তী ক্লাস নিয়ে আমরা খুব শীঘ্রই হাজির হব। ততক্ষণ পর্যন্ত সকলকেই ধন্যবাদ। সবার দিন শুভ হোক, ভালো থাকো, সুস্থ থাকো, ভালো করে পড়াশোনা করো।